বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা যে মডেল কোশ্চেন সেট ওয়ানের যে গণিতগুলি আছে, অঙ্কগুলি আছে, সেগুলি আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো। প্রথমে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি হলো A:B এবং C:D এর মিশ্র অনুপাতটি লেখো। দেখো, মডেল কোশ্চেন ওয়ানে যে কোশ্চেনটি দেওয়া আছে A:B এবং C:D এর মিশ্র অনুপাতটি লেখো। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দেখো, অঙ্কটি হবে এইরকম। প্রথমে এই অঙ্কটিকে আমরা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করব। A:B এবং C:D এদের মিশ্র অনুপাত করতে হলে এই অনুপাতটির প্রথমটি এবং পরের অনুপাতটির প্রথমটি এই দুটোকে আমরা গুণ করে নেব। A:C, এই দেখো, এর প্রথমটি এর দ্বিতীয় যে অনুপাতটি আছে তার প্রথমটি AC এর দ্বিতীয়টি প্রথম অনুপাতে দ্বিতীয়টি এবং দ্বিতীয় অনুপাতে দ্বিতীয়টি B/D। এদেরকে যদি গুণ করা হয় আমরা কী পাবো? A এর সাথে C এর গুণ হলে হবে AC/BD। এটি হলো আমাদের অ্যান্সার। এবার দেখো, পরবর্তী যে অঙ্কটি দেওয়া হয়, পরে যে সমাধানটি করতে বলা হয়েছে, দেখো বলছে X এর 10% এবং Y এর 20%, এরা পরস্পর সমান হলে Y/X এর মান কত? এই অঙ্কটিকে দেখো আমরা খাতার মধ্যে নিয়েছি। প্রথমে আমরা X এর 10% এটি আমরা নির্ণয় করে নেব। X এর যদি 10 পড়ে, X এর অর্থাৎ গুণ 10%, অর্থাৎ 10 এর 100 সমান কত হবে? X, এই 10-এর সাথে উপরের শূন্য নিচের শূন্য কেটে X এর সাথে 1-এর গুণ হলে হবে X, এবং নিচের যেমন একটি শূন্য কেটে গেছে, আছে 10। এবার Y এর যদি আমরা 10% বের করে নিই কী পাবো? Y/20, Y এর 20% বলা হয়েছে। পার্সেন্টেজটা ওটার জন্য নিচে 100, এই শূন্যর সাথে শূন্য কাটবে, 2 1-এ 2, 2 5-এ 10। এবার দেখো, এই Y এর সাথে 1-এর গুণ হলে হবে শুধু আমরা Y পাবো, এবং নিচে যেমন 5 ছিল 5 থাকবে। প্রশ্নানুসারে আমাদের কি বলা হয়েছে? প্রশ্নানুসারে বলা হয়েছে কি, এই যে X এর 10% এবং Y 20%, এদের মান দুটি পরস্পর সমান হবে। বলা হয়েছে মানগুলি যদি পরস্পর সমান হলে এদের অনুপাত কি হবে। দেখো, এখন যদি আমরা এই Y উপরে গুণে আছে, একে যদি আমরা এদিকে ইকুয়াল সাইনে এদিকে নিয়ে আসি আমরা, বা X যেমন যেতে হবে, এই Y এদিকে এসে হবে, নিচে বসবে। এবার দেখো, এখানে 5 ছিল, বসিয়ে দিলাম। 10 এদিকে আছে, ইকুয়াল সাইনে বাম দিকে আছে, ভাগে এদিকে গিয়ে গুণে উপরে বসবে। এবার উপর নিচে যদি আমরা কেটে নিই, 5 1-এ 5, 5 2-এ 10, তাহলে আমরা কত পাবো? XY সমান কত বলবো? 2:1। কিন্তু আমাদের কি বলা হয়েছে? প্রথমে Y এর মান দিচ্ছে, আমাদের অনুপাত চাওয়া হয়েছে Y/X, অতএব Y/X সমান কত পাবো? Y এর মান কত আছে? এখানে 1 আছে। 1:X এর মান কত? 2, 1:2। এটি হবে আমাদের অ্যান্সার। পরে যে প্রশ্নটি দিয়েছে তোমরা দেখো, পরের কোশ্চেনটি আমাদেরকে 3 নম্বরে দেওয়া হয়েছে কি, এর থেকে যদি মাইনাসে বিয়োগ করা হয় বিয়োগফল কত হবে? এর থেকে যদি মাইনাসে বিয়োগ করা হয়, দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে দেওয়া হয়েছে। এর থেকে বলা হয়েছে মাইনাসে কি বিয়োগ করতে, আমরা অঙ্কটিকে খাতার মধ্যে সাজিয়ে নিই। A মাইনাসে এটাই আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছে, মাইনাস করতে বলা হয়েছে। আমরা কি জানি, মাইনাসে প্লাস হয়, A প্লাস, এই মাইনাসের সাথে এই ভিতরে মাইনাসে যদি গুণ করা হয়, মাইনাসের সাথে প্লাস হবে, এখানে A হবে। এই প্লাসে আর এই প্লাসে, দুটো প্লাসে মিলে হবে 2A। এটি হবে আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দেওয়া আছে, দেখো 4 নম্বরে শূন্যস্থান পূরণ করো, এক সরল কোণ সমান ড্যাশ ডিগ্রি। এটি আর আমরা খাতার মধ্যে করে দিচ্ছি না, এটা বইয়ে করে দিচ্ছি। দেখো, এটা হবে এক সরল কোণের মান হবে 180 ডিগ্রি। পরে যে কোশ্চেনটি দেওয়া আছে, 40 জন পরীক্ষার্থীর মধ্যে 40% ফেল করলে পাস ও ফেলের অনুপাত কত হবে? এটি একটি অ্যান্সার চাওয়া হয়েছে। যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো তাহলে পাস ও ফেলের অনুপাত কত হতো? দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। 2-এর 1 নম্বরে কোশ্চেন দেওয়া আছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন? 40 জন। দেখো, মোট পরীক্ষার্থীর সংখ্যা 40 জন, ফেল করেছে 40%। ফেল করেছে কার 40% ফেল করেছে? 40 এর 40%। তাহলে ফেল করেছে কতজন? 40 এর অর্থ গুণ
40 এখানে বসবে, পার্সেন্টেজের জন্য নিচে 100, এই শূন্যের সাথে এই শূন্য কাটবে, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিয়ে আমরা কত পাবো, সমাধান করে পাবো মোট ফেল করেছে 16 জন, পাস করেছে তাহলে কতজন, অতএব পাস করেছে, দেখো পাস করেছে কত, মোট পরীক্ষার্থী হিসেবে 40 জন, তার থেকে 16 জন যদি ফেল করে পাস করেছে তো কতজন, 40 মাইনাস 16 অর্থাৎ কত, 24 জন পাস করেছে। এবার যদি আমরা পাস ও ফেলের অনুপাত বের করি, এখানে প্রশ্ন করা হয়েছিল পাস ও ফেলের অনুপাত কত, এখন আমরা এই পাস ফেলের অনুপাতটা নির্ণয় করব। দেখো তে পাস ও ফেলের অনুপাত আমরা কি পাবো, পাস করেছে 24 জন, 24 এটা প্রথমে পাস আছে তাই পাসেরটা প্রথমে দিলাম, ইস টু কত, ফেল করেছে কতজন, 16 জন। আমরা যদি 8 দিয়ে কাটি, 3 8 24, 8 2 16 অর্থাৎ 3:2 অনুপাতে পাস ফেলের অনুপাত হবে 3:2। এটা হলো আমাদের প্রথম অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এর সাথেই বলা হয়েছে যে যদি, এখানে বলা হয়েছে যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো তবে পাস ও ফেলের অনুপাত কত হতো। দেখো আরও 4 জন মধ্যে ওই 40 জনের মধ্যে যদি 4 জন ফেল কম করতো এবং 4 জন পাস বেশি করতো, দেখো এখানে খাতার মধ্যে সমাধানটা করে দিয়েছি। আরও 4 জন পরীক্ষার্থী পাস করলে মোট পাস করতো কত, 24 জন আগেই পাস করেছিল, এর ওপর যদি আরও 4 জন পাস করতো, মানে পাস করা পরীক্ষার্থীর সংখ্যা কত হতো, 24 প্লাস 4 সমান 28 জন। এবার ওর মধ্যে যারা ফেল করেছিল 16 জন, তাহলে এখান থেকে কী হতো, 4 জন কম ফেল করতো, তাহলে তখন ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা হতো কত, 16 মাইনাস 4 সমান কত হতো, 12 জন। এখন পাস ও ফেলের অনুপাত কত হতো, এখন পাস ও ফেলের অনুপাত হবে, দেখো প্রথমে পাস করেছে কতজন, 28 জন, এখন 28:12, 4 দিয়ে যদি কাটি, 4 7 28, 4 3 12, তাহলে 7:3। এটি হলো আমাদের দ্বিতীয় অ্যান্সার। এইটি হলো প্রথম অ্যান্সার 3:2 এবং পরবর্তী অ্যান্সার হলো 7:3। তো এরপর যে কোশ্চেনটি আমাদেরকে দিয়েছে, দেখো কোনো ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যা 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, অর্থাৎ যা সদস্য তারা প্রত্যেকের 5 গুণ করে চাঁদা দিয়েছে। মোট চাঁদার পরিমাণ হচ্ছে আমাদের 25, 31, 25 অর্থাৎ কত আমাদের উঠছে, 25,02,53,125 টাকা মোট চাঁদা উঠেছে। 2,53,125 টাকা মোট চাঁদা হলে ক্লাবের সদস্য সংখ্যা কত, এটি আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে আমাদেরকে 5 গুণ, এখানে দেখো একটা পয়েন্ট দিয়েছে 5 গুণ চাঁদা উঠেছে, প্রথমে আমাদের ওই সদস্যের 1 গুণ টাকা কত সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো খাতার মধ্যে আমরা অঙ্কটিকে করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখো কি বলা হয়েছে, মোট সদস্যের 1 গুণ চাঁদা। 1 গুণ চাঁদা বলতে আমরা কি বুঝি, 5 গুণ দিয়ে আমাদের হয়েছিল 2,53,125 টাকা, যদি 1 গুণ করতে হয় এদিকে আমরা 5 দিয়ে ভাগ করলে কত পাবো, এটিকে যদি আমরা 5 দিয়ে ভাগ করে নিই এখানে কত পাবো, দেখো 2,53,125, 5 5 এখানে 25 হবে, 3 এর থেকে ছোটো এই একটিকে আমরা জোড়া সংখ্যা নামার জন্য 0, 5 6 কত হবে, 30 হবে, 1 নামলো 2, 5 2 10 হবে, 2 5 5 5 এই 5 5 কত হবে, 25। দেখো এইখানে আমরা কত পেলাম, 25 পেয়েছি। তো এখন যদি আমরা অঙ্কটিকে এখানে বসাই, এখানে আমরা কত পেলাম, 50,625, 50,625 টাকা। এটা হচ্ছে 1 গুণ চাঁদা। এবার দেখো তাহলে এখানে দেখো প্রত্যেকের 1 গুণ করে চাঁদা দেয়া মোট টাকার পরিমাণ কত, অর্থাৎ প্রত্যেকের বলতে কি, যতজন সদস্য তার তত গুণ করে দিয়ে 1 গুণ করে যদি চাঁদা দেওয়া হয়, আমরা যে টাকাটি পাবো সেটি হচ্ছে 50,625 টাকা। এইটা আমরা পেলাম, 1 গুণ করে টাকা পেলাম। তাহলে এখন আমরা যেটা বের করে নেব সেটা হচ্ছে ক্লাবের সদস্য সংখ্যা। অতএব ক্লাবের
ক্লাবের সদস্য সংখ্যা কত হবে? ক্লাবের সদস্য সংখ্যা হবে, আমরা যদি এই সংখ্যাটির বর্গমূল করে নিই 50 625 এর বর্গমূল করলে কি পাবো? এই দেখো জোড়া জোড়া নিতে হয়, এই জোড়া নিয়ে না, শেষে 5 পড়েছে, 2 2 যদি গুণ করা হয় কত পাবো আমরা? 4 পাবো। দেখো এখান থেকে বিয়োগ করে কত নামবে? 1 পাবো। এবার জোড়া সংখ্যা নামে বর্গমূলের ক্ষেত্রে 0 6 একসাথে নামলো। উপরে যে সংখ্যাটি আছে কি দ্বিগুণ করতে হয়, 2 এ 2 গুণ করলে কত হয়? 4 হবে। এবার দেখো যদি 4-এর পাশে আমরা 2 বসাই, 2 দিয়েই গুণ করতে হয়। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84 পেলাম। যদি 4-এর পাশে আমরা 3 করতাম, 4-এর পাশে আমরা যদি 3 করতাম তাহলে 3 দিয়ে গুণ করতে হতো কত? 3 3 9, 3 4 12, অর্থাৎ 129। দেখো 104 6 থেকে বেশি হয়েছে, তবে আমরা এইটা নেবো। অর্থাৎ এখানে যদি আমরা 4-এর পাশে 2 দিই, যে 2 দিয়ে গুণ করছি এই 2টা আমরা এখানে দিলাম, কত হবে আমার এখন? হবে 84। কত পাবো আমরা? 84 পাবো। এই দেখো 4 2 দিতে 6, 8 2 দিতে 10, এখানে হাতে একের জন্য একা একে মিলিয়ে কি 0 হবে? এখানে 22, অর্থাৎ এখানে কত নামবে? 25টা আমাদের একসাথে নেমে আসবে। 2 5 নেমে এলে এখন হচ্ছে আমার হচ্ছে 2225। এবার দেখো পরবর্তী হিসেবে এখানে কত পেয়েছি? 22 পেয়েছি। 22কে যদি দ্বিগুণ করি কত হবে? 44 হবে। অর্থাৎ এর পাশে কত বসালে আমরা 2225 পাবো? এবার দেখো এই 44 44-এর পাশে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত পাবো? 5 5 25-এর 5, 2 4 5 20, 22-এর 2 হাতে 2, 4 5 20 আর 2 22। দেখো এটার সাথে এটা মিলে গেছে, তো অতএব আমরা বলতে পারি যেখানে এর পাশে যদি 5 দিয়ে গুণ করি আমরা পাবো 2225, 2225 পাবো। অতএব আমরা বলতে পারি ক্লাবের সদস্য সংখ্যা 225 জন। এটি আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কটির দিকে তোমরা একটু লক্ষ্য করো। পরে দেখো আমাদেরকে বলা হয়েছে স্কুলের বিদ্যালয়টি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগে। 11 জন শ্রমিকের ওই বিদ্যালয়টি রং করতে কত দিন সময় লাগবে? সমানুপাত গঠন করে সমাধান করো। অর্থাৎ এটাকে আমাদের কি করতে হবে? একটা সমানুপাত গঠন করতে হবে। সমানুপাতের অঙ্ক তোমরা বইয়ে শিখেছো, আমি শুধু অঙ্কটা এখানে সমাধান করে দিচ্ছি, তোমরা দেখো। এখানে কি বলা হয়েছে দেখো, লোক সংখ্যা যখন 22 জন ছিল, 22 জন লোকে কাজটি 10 দিনে করে, 11 জন লোকে কাজটি কত দিনে করবে? দেখো লোক সংখ্যা কমলে কাজটি কাজের যেহেতু পরিমাণের কোনো রূপ পরিবর্তন হয়নি, তাহলে কাজটা আমাদের লোক সংখ্যা যদি কমে কাজটা বেশি দিন করতে সময়, কাজটি সম্পূর্ণ করতে বেশি দিন লাগবে। আবার লোক সংখ্যা যদি বাড়ানো হয় কাজটি করতে কম দিন সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছি লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কী সম্পর্ক? বিপরীত সম্পর্ক। এরকম বিপরীত সম্পর্ক আমরা লিখতে হয়, লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে। অথবা আমরা বলতে পারি লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে। অতএব লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সমানুপাতের সম্পর্ক। অতএব লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সমানুপাতের সম্পর্ক। তাহলে ব্যস্ত সমানুপাত করলে কী হয়? আমরা যখন সমানুপাতটা সাজাই তখন সেক্ষেত্রে কিন্তু প্রথমে এই নিচের সংখ্যাটি দেওয়ার পর তারপর এইটা, তারপরে এই সংখ্যাটি শেষে জিজ্ঞেস চিহ্ন। অর্থাৎ কি প্রথমে আমরা 11 দেবো, 11:22 সমানুপাত 10 কত? অর্থাৎ আমাদের কী হবে? চতুর্থ সমানুপাত নির্ণয়। সুতরাং চতুর্থ সমানুপাত নির্ণয় করা আমাদের সূত্রটি কি দেখো, চতুর্থ সমানুপাত বের করতে পারছি প্রথম গুণিতক চতুর্থ দ্বিতীয় সমান দ্বিতীয় গুণিতক তৃতীয়। এবার প্রথম পদে আমাদেরকে কি সংখ্যা দেওয়া ছিল, বা প্রথম পদে আমাদের সংখ্যা কী ছিল? প্রথম পদ ছিল 11, আমরা বসিয়ে দিলাম। চতুর্থ পদে কোনো সংখ্যা ছিল না, অর্থাৎ চতুর্থ পদটা যেমন ছিল আমরা লিখে দেব চতুর্থ পদ সমান কত পেলাম? দ্বিতীয় পদে কত আছে? 22 অর্থাৎ 22। তৃতীয় পদে কত আছে? 10, আমরা 10 এখানে বসিয়ে দিলাম।
এবার দেখো আমরা কী বের করতে, এটা 11টা এইদিকে গুণে আছে, আমরা ওইদিকে কী করবো, এতে চতুর্থ পদ যেমন ছিল লিখে দিলাম, ইকুয়াল সাইনে এইদিকে গুণে থাকলে এই সমান চিহ্নে এইদিকে এসে ভাগে হয়, তাহলে 22 10 যেমন ছিল বসালাম, এই গুণটা 11 এইদিকে চতুর্থ পদের সাথে গুণে ছিল, সমানে এইদিকে এসে ভাগে বসবে। যদি 11 2 22, অর্থাৎ 10 2 কত পাবো, অর্থাৎ চতুর্থ পদ কত পেলাম, চতুর্থ পদ সমান সমান পেলাম আমরা 10 দিয়ে 2কে গুণ করলে হবে 20, অতএব আমাদের কতদিন সময় লাগবে, সময় লাগবে 20 দিন। অতএব কাজটি সম্পূর্ণ করতে 20 দিন সময় লাগবে। এটি হলো আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কটির দিকে তোমরা একটু লক্ষ্য করো। তো দেখো বন্ধুরা, পরে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি হচ্ছে এরকম, সরলতম মান নির্ণয় করো। সরলতম 5(2a - 2b) ইন্টু 25b প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট ডিভাইডেড বাই, অর্থাৎ ভাজিতক কী আছে 5(2c + 2a, এই সংখ্যাটি আমাদেরকে দিয়েছে। এটিকে আমাদের সরলতম মান নির্ণয় করতে হবে। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দেখো অঙ্কটিকে যদি আমরা সমাধান করি, এই যেমন দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে 5(2a - 2b), 5-এর যদি আমরা স্কোয়ার করি, অর্থাৎ 25কে যদি আমরা এখানে একটু ভেঙে নিই, কত পাবো দেখো, 5 5 25, অর্থাৎ দুটো 5, অর্থাৎ 5-এর স্কোয়ার হয়। এখন এই গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন বসতে হবে, 5-এর কী দিলাম, স্কোয়ার দিলাম, স্কোয়ার দিলে 25 হয়। এই 2-এর সাথে দুইয়ের সাথে কী হবে, b প্লাস সি গুণে থাকলো। এখানে দ্বিতীয় বন্ধনী যেমন ছিল দিলাম, ভাজিতক 5(2c + 2a) বসিয়ে দিলাম। দেখো পরের লাইনে যেমন আছে সেরকমই থাকবে, শুধু এই সংখ্যাটা আমরা গুণ করে নেব। দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম 5(2a - 2b) যেমন ছিল থাকলো, 5 এখানে বন্ধনীর বাইরে নিয়ে এলাম, আর 2-এর সাথে যদি b এর গুণ করা হয় কবে 2b হবে, প্লাসে প্লাসে প্লাস হলো, আর এটা 2c হলো। দেখো দ্বিতীয় বন্ধনী আমরা দিয়ে দিলাম, তাই তো যেমন আছে 5(2c + 2a) বসিয়ে দিলাম। দেখো পরে যেটা দিয়ে আছে, এইখানে এই দুটো সংখ্যা থেকে যদি আমরা 5-এর গুণ করি কি হবে, আমরা জানি সূচক সংখ্যাগুলোর কি হয়, প্লাস হয়ে যায়। অর্থাৎ এখানে যদি একটা 5 করে নিই, এখানে পাবো 2a - 2b, গুণ করলে কি আমাদের যোগ হয় সূচকগুলি, প্লাস 2b প্লাস 2c, এই সংখ্যা এই দুটোকে আমরা প্লাসে নিয়ে নিলাম। এখন দেখো দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম, কি আছে, এই সংখ্যাটি আছে ভাগে 5(2c + 2a)। এবার দেখো এদের ভিতরে যদি আমরা এদের একটু সমাধান করে নিই, কী পাবো, 5 যেমন ছিল বসলো, এখানে আছে 2a - 2b, প্লাসে প্লাসে প্লাস 2b, প্লাসে প্লাসে প্লাস 2c, এটিকে আমরা পেলাম, এটি আছে কি ভাগে আছে, অর্থাৎ ভাগ 5 ডিভাইডেড বাই কত 2c + 2a, এটি বসিয়ে দিলাম। দেখো এটিকে দেখো এখানে লক্ষ্য করো, এখানে রয়েছে -2b, এটা রয়েছে +2b, এই দুটোকে প্লাস মাইনাস কেটে দিলাম। আমরা এখানে অ্যান্সার কত হলো 5(2a + 2c), এটা রয়েছে আর এটা রয়েছে, এটাকে আমরা বসিয়ে দিলাম। দেখো এটা ভাগে আছে, পরের লাইন এটা ভাগে রয়েছে, এটাকে যদি আমরা নিচে করে দিই একটু সুবিধা হবে তোমাদের বুঝতে। দেখো এখানে রয়েছে 5(2c + 2a), আমরা কি জানি ভাগ থেকে যদি আমরা গুণে করি তাহলে তাদের সূচকগুলো মাইনাস হয়, আর যদি গুণের সময় প্লাস হয় ভাগের সময় কি হয় মাইনাস হয়। অর্থাৎ এই দুটো 5 যদি আমরা একটা 5-এ করে নিই, তখন কি হবে, এই প্রথমে যেটা ছিল 2a এটা থাকবে, প্লাস 2c এটা মাইনাস থাকবে। এখানে দেখো এটা মাইনাস কেন হলো, কারণ এটা ভাগে আছে, 5-এর এই সূচকগুলো কি আছে ভাগে আছে, আর এটা তো উপরে ছিল, যেমন ছিল তেমন বসে গেছে। এইটা ভাগ থেকে উপরে নিয়ে যাওয়ার কারণে এই পুরো সূচকটা মাইনাসে হলো, 2c + 2a বসিয়ে দিলাম। এবার দেখো এই 5 যেমন আছে বসলো, 2a + 2c, এই যদি আমরা বন্ধনী তুলি তখন কি করতে হয়, বাইরে যে প্লাস মাইনাসের সাথে ভিতরের সমস্ত প্লাস মাইনাসগুলোর গুণ হয়, প্লাসে মাইনাসে -2c
প্লাসে মাইনাসে -2a। দেখো এই +2a -2 গেলাম +2c -2c কেটে গিয়ে আমরা 5-এর মান কত পেলাম, উপরে পেলাম কত, আমরা 0 পেলাম। আর কোনো কিছুর মাথায় উপরে সূচক হিসেবে যদি 0 থাকে সেক্ষেত্রে তার মান হয় 1, অর্থাৎ 5-এর উপরে সূচক হিসেবে যেহেতু 0 আছে তাই আমরা এর মান কত পেলাম 1, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। তো দেখো বন্ধুরা, পরে যে অঙ্কটি দিয়েছে সেটা হচ্ছে সরল নির্ণয় করো, অর্থাৎ সরল করো। এখানে আমাকে বলা হচ্ছে 219, অর্থাৎ 2 এর সূচক হিসাবে রয়েছে 19 গুণিতক আমরা এক্সের সূচক হিসেবে পেয়েছি 35, অর্থাৎ 35। নিচে দেখো 4-এর সূচক হিসেবে পেয়েছি 5, আর হচ্ছে গুণ যেমন গুণ চিহ্ন ছিল যেমন গুণ চিহ্ন আছে, এখানে দেখো এক্সের সূচক হিসেবে পেয়েছি 25। এটিকে যদি আমরা সরল করি কি পাবো দেখো, প্রথমে আমাদের যেটি করতে হবে এই 4 সংখ্যাটিকে আমাদের এই উপরে 2-এর মানে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা কী পাবো, যদি 4কে ভাঙি কত পাবো দেখো 2 2 4। আমরা বলতে পারি না যে 2 2 অর্থাৎ 2-এর স্কোয়ার, দেখো এক্ষেত্রেও 4ই হয়। তাই আমরা কী 219 যেমন ছিল সূচকে বসিয়ে দিলাম, গুণ এক্স 35 যেমন ছিল বসিয়ে দিলাম। এবার দেখো 2-এর স্কোয়ার অর্থাৎ কি, এখানে যেমন 5 ছিল বসে গেল, অর্থাৎ 2 2 4, এই স্কোয়ারটা আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো গুণিতক আমরা কত বললাম, এক্স কত আছে 25, অর্থাৎ 25কে বসিয়ে দিলাম। পরের লাইনে দেখো তোমরা একটু লক্ষ্য করো, 219 যেমন ছিল বসলো, ইন্টু কত হলো এক্স 35 বসলো। এবার দেখো ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কী হয়, গুণ হয়। 5 দিয়ে কত হবে 10, অর্থাৎ 210 হবে, গুণ চিহ্ন বসলো, এক্স 25 যেমন ছিল বসলো। এবার দেখো এখানে লক্ষ্য করো, এইগুলোকে যদি আমরা এক লাইনে আনতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, 219 যেমন ছিল বসলো, আমাদের কী করতে হবে, তাদের সূচকগুলো ভাগে থাকলে মাইনাস হয়, অর্থাৎ এই 210কে আমরা উপরে গিয়ে কী করবো, -10 করে দেবো। এবার দেখো গুণ এক্সের সাথে কী আছে, এক্স আছে 35, এক্ষেত্রেও তাই হবে, এখানে ভাগে আছে উপরে গিয়ে -25 হবে। এক্ষেত্রে যদি আমরা প্লাস মাইনাস করি 10টা 19 থেকে যদি আমরা 10 মাইনাস করি 29 পাবো, গণিতা কত পাবো, এক্সের উপর 35 থেকে 25 মাইনাস করা হয় কত পাবো, এক্স 35 থেকে 25 মাইনাস করতে পাবো 10, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। বন্ধুরা এই সেটে আমরা মডেল কোশ্চেন 1 করাচ্ছি, অর্থাৎ আমরা এইটা করাচ্ছি 3-এর, এইটা করে দিয়েছি তোমাদেরকে। দেখো এই সেটে আমরা এই 2-এর মডেল কোশ্চেন 2 এই মডেল কোশ্চেন 2-এর এই অঙ্কটা আমরা, এই যে অঙ্কটি আছে এই সরলের আগে এই অঙ্কটা আমরা তোমাদেরকে সমাধান করে দিয়েছি। পরে যখন মডেল কোশ্চেন করাবো এটা আমরা বাদ দিয়ে দেবো, এটাকে আমরা সমাধান করে দিয়েছি। এটা তোমরা প্রশ্নবিত্রার এইখান থেকে দেখে নিও যে এটা মডেল কোশ্চেন 2-এর কোশ্চেন আমরা এটা সমাধান করে দিয়েছি। পরে দেখো আমরা পরে যে কোশ্চেনটা দেখাবো সেটি হলো কি, পরে যে কোশ্চেন এখানে 3-এর যে একের কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে এরকম। একের যে কোশ্চেনটি রয়েছে দেখো 2x + 3y - 4z এর সঙ্গে কত যোগ করলে আমরা এই সংখ্যাটি হবে, অর্থাৎ দেখো এই সংখ্যাটি এইটিকে আমরা এখন একটু সমাধান করব। যে 3-এর দাগে একের কোশ্চেনটি দিয়েছে তোমরা একটু লক্ষ্য করো, এবারে আমরা এইখানের এই অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। একের যে কোশ্চেনটি দিয়েছে সেটি হলো কি, 2x + 3y - 4z এর সঙ্গে কত যোগ করলে আমরা যোগফল এত পাবো, অর্থাৎ কী বলছে এই সংখ্যাটি আমরা এর সঙ্গে যোগ করলে যোগফল আমরা এই সংখ্যাটি বৃহত্তম, এর থেকে যদি আমরা এই সংখ্যাটিকে মাইনাস করে দিই আমরা সংখ্যাটি পেয়ে যাব। তোমরা খাতার মধ্যে করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো একটু, সমাধানটা আমি করে দিচ্ছি। অর্থাৎ কি আমরা বুঝলাম, এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে, অর্থাৎ এটা বৃহত্তম, এর থেকে যদি আমরা এই সংখ্যাটিকে মাইনাস করে দিই, প্রথমের এই সংখ্যাটিকে মাইনাস করে দিই, সেক্ষেত্রে আমরা অ্যান্সারটি পাবো। কী পাবো দেখো, অতএব সংখ্যাটি হলো কত দেখো, 3x - 5y + 7z এর থেকে যদি আমরা মাইনাস করি কত, -2x + 3y - 4z, একে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি দেখো, এ থেকে যদি আমরা মাইনাস করে দিই কী পাবো, তোমরা লক্ষ্য করো, আমরা জানি প্লাস মাইনাস সমান 3x যেমন ছিল বসলো -5y + 7z, এই দিকে দেখো প্লাসে মাইনাসে কী হলো, -2x, প্লাসে মাইনাসে -3y, মাইনাসে মাইনাসে এই +4z, এটি হলো। এবার দেখো এইখানে আছে 3x 2x, এই এখন যদি x থেকে আমরা 3x থেকে 2x মাইনাস করি কত পাই দেখো, এটা -2x, এটা প্লাস, 3টে x থেকে দুটো বাদ দিয়ে শুধু x থাকবে। দেখো এখানে রয়েছে -5y, এখানে রয়েছে -3y, মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়,
সংখ্যাগুলোর যোগ হবে, চিহ্নটা আমাদের মাইনাসের মাইনাসে প্লাস, অর্থাৎ সংখ্যাগুলো প্লাস হবে কিন্তু চিহ্নটা আমাদের মাইনাসের থাকবে, যেহেতু এটা যোগ বিয়োগের ক্ষেত্রে। 5 আর 3 কত হবে? 8y হবে। এখানে দেখো 7z আছে, এখানে আছে 4z, প্লাসে প্লাস 7 আর 4 হবে 11z। এটি হলো আমাদের অ্যান্সার এই অঙ্কটির ক্ষেত্রে। কিন্তু পরে যে সমাধানটি দিয়েছে তোমরা একটু লক্ষ্য করো, পরের সমাধানটি দেওয়া হয়েছে এইরকম। পরের সমাধানটি দেওয়া হচ্ছে ABC 1AC প্লাস 1BC মাইনাস 1AB। খাতার মধ্যে অঙ্কটা করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। তো দেখো বন্ধুরা, আমরা এই অঙ্কটিকে সমাধান করব। প্রথমে কি করতে হবে? প্রথম বন্ধনীর কাজ, অর্থাৎ এখান থেকে এখানে পর্যন্ত আমরা কাজ করে নেব। প্রথমে এই হরগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে। আমরা যদি লসাগু করি কি হবে? AC BC আর এখান থেকে কত পাবো? AB। এইগুলো যদি আমরা লসাগু করি, প্রথমে যদি A নিই, এর সাথে A কেটে গিয়ে এখানে C থাকবে, এখানে কত থাকবে? এখানে BC থাকবে আর এখানে কত থাকবে? B থাকবে। A চলে A কেটে দেওয়া আছে। এখানে যদি C কে নেওয়া হয় তাহলে C কেটে যাবে, এখানে AC কেটে যাবে, গিয়ে তাহলে B আর এই B থাকবে। এখানে যদি B কমন নেওয়া হয়, B নেওয়া হয় কত পাবো? এখানে কেটে 1 থাকবে, এখানে 1 থাকবে। এখানে দেখো তাহলে আমরা লসাগু কত পেলাম? ABC। এটাকে যদি সাজিয়ে নিই আমরা এটা পাবো। অতএব আমরা সমান লিখতে পারি ABC। তাহলে এখান থেকে আমরা লসাগু কত পেয়েছি? আমরা পেয়েছি ABC। দেখো এসির সাথে এই এসি কেটে গিয়ে আমরা কত? বি পাবো। বি এর সাথে 1 গুণ করলে হবে বি প্লাস, এখানে দেখো বিসির সাথে এই বিসি কেটে গিয়ে আমাদের এ থাকবে, এর সাথে 1 গুণ করলে হবে এ হবে, প্লাস কত হলো? এই এবির সাথে এবি কেটে গিয়ে আমাদের শুধু সি থাকবে, সি এর সাথে 1 গুণ করলে এটা মাইনাস হবে, মাইনাস কত হবে? মাইনাস এবি কেটে যাওয়ার পর এখানে সি থাকবে। এবার দেখো সমান, এইখানে যেমন এ বি সি ছিল আমরা লিখলাম, এইখানে কিছু নাই মানে গুণ আছে, কত পাবো? বি প্লাস এ মাইনাস সি ডিভাইড বাই এ বি সি। এখন এই এবিসি কেটে গিয়ে আমাদের উপরে কত থাকলো? বি প্লাস এ মাইনাস সি। এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কী পাবো? দেখো একে প্রথমে নিলে এ প্লাস বি, এখানে কিছু না মানে প্লাস আছে সি, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। এবার পরবর্তী অঙ্কটি দিয়ে, তো বন্ধুরা 3-এর অঙ্কটা, অর্থাৎ এই 3-এর এই সরলটা আমরা আগেই করে দিয়েছি, তোমরা লক্ষ্য করো একটু আগেই করে দেওয়া আছে। 3-এর এই সরলটা আমরা এখানে করে দিয়েছি। 3-এর সরলটা আমরা আগেই করে দিয়েছি। এখন আমরা 4-এর এই 3-এর সরলটা এখানে করে দিয়েছি, আমরা আগেই করে দিয়েছি। এখন আমরা 4-এর দাগে কী 4-এর দাগে যে অঙ্কটি আছে সেটির সমাধান করব, তোমরা একটু লক্ষ্য করো। দেখো 4-এর যে অঙ্কটি রয়েছে সেটি হলো কি বলছে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। অর্থাৎ কি? স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। অর্থাৎ কোনো রকম চাঁদার ব্যবহার করা যাবে না, স্কেল ও পেন্সিল কম্পাসে শুধুমাত্র ব্যবহার করতে পারবে। দেখো আমি পেনের সাহায্যে তোমাদেরকে করে দিচ্ছি খাতার মধ্যে, তোমরা পেন্সিলের সাহায্যেই করবে। মডেল কোশ্চেন সেট 1-এর 4-এর অঙ্কটি, 1-এর অঙ্কটি কী দিয়েছে? প্রথমে আমরা কি করব? যে কোনো একটি সরল রেখা টেনে নেব। প্রথমে আমরা একটি সরল রেখা নিয়ে নেব। দেখো প্রথমে যে কোনো একটি সরল রেখা নিয়ে নিতে হবে। সেই সরল রেখার উপর আমাদের এই স্কেল, কম্পাস ও শুধুমাত্র পেন্সিল ব্যবহার করা যাবে। সরলরেখা নিয়ে নিয়েছি। দেখো এখান থেকে বসে আমরা প্রথমে কি করব? একটা চাপ কেটে নেব। দেখো এখান থেকে যদি আমরা একটা চাপ কেটে নিই কী পাবো? এটি একটা চাপ কেটে, এই চাপটিকে না ভেঙে প্রথমে আমরা কি করব? একটা 60 ডিগ্রি কেটে নেব। 60, এইখান থেকে বসে একটা চাপ, এর মাপে একটা চাপ কেটে নেব। এখান থেকে নিয়ে আমরা কি করব? এইখান থেকে যদি আমরা কেটে নেওয়ার পর এইটিকে যদি আমরা একসাথে, দেখো এখন আমরা কি পেলাম? এইখান থেকে আমরা কত ডিগ্রি কোণ পেয়েছি? 90 ডিগ্রি পেয়েছি। দেখো 90-এর যদি অর্ধেক করি আমরা কত পাবো? এখান থেকে বসিয়ে তোমরা কী করবে? দুটোকে একসাথে কী করতে হবে? এখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে জাস্ট একটা দাগ, এখানে দাগ কাটার প্রয়োজন নেই। এটা আমরা 90 ডিগ্রি হলো। এবার দেখো যে কোনো একটি মাপ নিয়ে আমরা কি করব? এখান থেকে বসিয়ে আমাদের একটি চাপ কেটে নিতে হবে। এখান থেকে বসিয়ে আমরা একটি চাপ কেটে নিলাম, আর এই যে 90 ডিগ্রির যে মাপটি এখান থেকে বসিয়ে একটা কেটে নেবে। তাহলে আমরা কত ডিগ্রি কোণ পাবো? এখান থেকে আমরা 90-এর অর্ধেক, অর্থাৎ আমরা 45 ডিগ্রি একটি কোণ অঙ্কন করতে পারবো। দেখো এইখান থেকে আমরা কেটে নেব।
দেখো এটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। এখন এর নাম দিতে পারি। এখন যদি আমরা এটিকে ধরি কি এ, এটা বি, অর্থাৎ এটা সি, অর্থাৎ আমরা এটা কত ডিগ্রি হলো 45 ডিগ্রি কোণ। তোমরা মেপে দেখে নেবে 45 ডিগ্রি কোণ নেবে। অর্থাৎ কোণ এ বি সি সমান সমান কত ডিগ্রি হলো 45 ডিগ্রি, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। এইভাবে তোমরা, এটি আমাদের অ্যান্সার। অতএব এইভাবে তোমরা সম্পূর্ণ করলে। তাহলে প্রথমে কী করলাম, একটা সরল রেখা নেবে, নেওয়ার পর করে তাতে একটা চাপ কাটবে, কাটার পর এখানে 60 ডিগ্রি প্রথমে কাটবে, 120 হলে এটি অর্ধেক করলে 90 ডিগ্রি হবে। এবার দেখো 90 ডিগ্রি, এবার এই 90 ডিগ্রি যদি অর্ধেক করি আমরা কত পাবো 45 ডিগ্রি। অর্ধেক করতে গেলে এখান থেকে বসে একটা চাপ কাটতে হবে, তারপর এখানে 90 ডিগ্রি থেকে এখান থেকে বসে একটা চাপ কেটে নিয়ে এই যে দুটো চাপের মাঝে যেখানে দুটো চাপ একসাথে যুক্ত হয়েছে আমরা সেই বরাবর একটি সরলরেখা টেনে নেবো। তাহলে আমরা কত 45 ডিগ্রি একটি কোণ পাবো। পরে যে কোশ্চেনটি দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো। দেখো বলা হয়েছে কি স্কেল ও কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করে চিহ্নিত করো, অর্থাৎ 22.5 ডিগ্রি কোণ আমাদেরকে অঙ্কন করতে বলা হয়েছে। দেখো প্রথমে আমরা কি করব, এটিকে 22.5 ডিগ্রি কোণ অঙ্কনে প্রথমে একটি সরলরেখা টেনে নেব। নেওয়ার পর কী হবে, এটিকে প্রথমে একটি চাপ কেটে নেব। আগেরটার মতনই আমরা করব, চাপ কেটে নেওয়া হলো। সেই চাপটিকে আমরা কি করব, এই যেখানে ছেদ করবে, অর্থাৎ কি এই যে এখানে ছেদ করেছে সরলরেখা, এখান থেকে আমরা ভূমির এই ছেদটি থেকে বসে একটি চাপ কাটবো। আমরা এটা 60 ডিগ্রি পাবো। এই ছেদ থেকে যদি এদিকে কাটা হয় কত পাবো আমরা 90 ডিগ্রি, 120 মাঝে যদি আমরা কাটি কত ডিগ্রি পাবো, 120 মাঝে করলে আমরা কত ডিগ্রি পাবো। দেখো এটি যদি আমরা কেটে নিই এখান থেকে পাবো আমরা 90 ডিগ্রি, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত হলো আমাদের কত ডিগ্রি 90 ডিগ্রি হলো। এবার এই দুটি আমরা একসাথে কি করব, এই দুটি চাপ কেটে নেওয়ার পর আমরা এখানে একটি বিন্দু ধরে নেব। বিন্দুটা ধরে নেওয়ার পর এইখান থেকে বসে আমরা প্রথমে 45 ডিগ্রি কোণ এঁকে নেব। 45 ডিগ্রি কোণ এই চাপ কাটলাম, এখান থেকে বসিয়ে 90, এখান থেকে অর্ধেক করতে হলে এখান থেকে বসিয়ে আমরা কেটে নিলাম। এটা কত পেলাম আমরা 45 ডিগ্রি কোণ। এই কোণটা আমরা একটু টেনে নিয়ে দুটি সরলরেখা একসাথে করে দেবো। দেখো এটিকে যদি আমরা একসাথে জুড়ে দিই কী পাবো, এইটি পাবো আমরা 45 ডিগ্রি কোণ পাবো। দেখো এবার 45-এর অর্ধেক কত হয় আমাদের 22.5 ডিগ্রি হয়। এখন এই রেখাটা থেকে ধরে আর এই রেখাটা দিয়ে যদি একটা চাপ কেটে নিই তাহলে আমরা কত ডিগ্রি পাবো, দেখো 22.5 ডিগ্রি একটি কোণ পাবো। এটি হলো এইখান থেকে বসিয়ে আমরা এখান থেকে যদি কেটে নিই, এখান থেকে বসিয়ে এইটি পাবো আমাদের 22.5 ডিগ্রি কোণ। দেখো এখন আমরা অন্যগুলোর বাহুগুলোর নাম দেবো না, শুধুমাত্র এ বি সি যে কোণটা আমাদেরকে অঙ্কন করতে বলা আছে এইটি সি, অর্থাৎ এইটি হলো 22.5 ডিগ্রি, অর্থাৎ 22.5 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করলাম। অর্থাৎ বলতে পারি এ বি সি, কোণ এ বি সি সমান সমান কত 22.2 ডিগ্রি। এটি হলো আমাদের এটির অ্যান্সার। অর্থাৎ আমরা দেখো আমরা প্রত্যেকটি অঙ্ক তোমাদের সমাধান করে দিয়েছি। তোমাদেরকে বলে দেওয়া আছে তোমরা পেন দিয়ে করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য পেন দিয়ে করেছি, তোমরা পেন্সিলের সাহায্যে ছবিগুলো অঙ্কন করবে। তো আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসগুলি তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে, বা পরবর্তী মডেল কোশ্চেনগুলো আমরা পরবর্তী সেটে করে দেবো।